হ্যালো, নমস্কার, সবাইকে ওয়েলকাম। তো আগের দিনে আমি যখন সেটা আলোচনা করছিলাম তখন বলছিলাম যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর একটা সেশন আনবো, যেখানে সব অ্যাক্ট গুলো, অর্থাৎ ধীরে ধীরে 1773 থেকে 1947 অব্দি যে অ্যাক্ট গুলো, সেই অ্যাক্ট গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেটাই আমরা আজকের এই অ্যাক্ট গুলো ডিটেলসে জানবো এবং সেখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব আমাদের এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, তো চলো। By which of the following act the first step taken by the British government to control and regulate the affairs of the East India Company? আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্স যদি রেগুলেট করার কথা বলা হয়, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হচ্ছে কবে? না, ষোলোশোতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হচ্ছে, 1600 এডি আমি যদি ধরি। এবং এখান থেকে এসে 1717 এডি, এখান থেকে এসে 1717 এডিতে এরা মোগল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে একটা ফরমান পাচ্ছে, যেটাকে বলা হচ্ছে দস্তক। এই দস্তক কথার অর্থ কি? না, দস্তক কথার অর্থ হচ্ছে যেখানে এরা ডিউটি ফ্রি ট্রেডের লাইসেন্স পেল। ডিউটি ফ্রি ট্রেড ডিউটি ফ্রি ট্রেডের লাইসেন্স পেল, অর্থাৎ ট্রেড করার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। এটা পেলো কে? এটা দেওয়া হলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এটা দেওয়া হলো। কিন্তু এই দস্তকের অপব্যবহার করতে শুরু করলো কারা? না, এই দস্তকের অপব্যবহার করতে শুরু করলো মাঝখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা সার্ভেন্টস ছিল, অর্থাৎ অফিসিয়ালসরা। ঠিক আছে, এই অফিসিয়ালসরা এই দস্তকের অপব্যবহার করার ফলে কি হলো? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ডেপ্টে চলে গেল। এবং এই অফিসিয়ালসরা, যারা ব্রাইব এবং গিফটের মাধ্যমে, এরা হয়ে গেল রিচেস্ট পার্সন। ঠিক আছে, অর্থাৎ পার্সন ওয়াইজ রিচেস্ট হয়ে গেল, কিন্তু এই কোম্পানিটা দেনার দায়ে ডুবে গেল। ঠিক আছে, তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছে গেল? ইংল্যান্ডের ক্যাবিনেটের কাছে, রাদার দেন ইংল্যান্ড বা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে গেল। কিসের জন্য? লোনের জন্য। তখন ব্রিটিশ গভর্নমেন্ট এমনি এমনি তো লোন দেবে না, তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লোন দেওয়ার জন্য তাদেরকে কি করবে? না, তাদেরকে রেগুলেট করবে। ঠিক আছে, তাদেরকে রেগুলেট করবে, এবং সেটাই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, যেটা এসেছিল 1773-তে। ঠিক আছে, এবার ব্যাপার হলো, এই রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে একটু ডিটেলসে আমাদের জানা উচিত। তাহলে 1773 এর অ্যাক্ট আমরা পড়ছি। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট কাজ কি করা হয়? না, ফার্স্ট কাজ ওরা কি করবে বলছিল? রেগুলেট করবে বলছিল। তার জন্য কি দরকার? তার জন্য একটা বডি বানালো, যেটাকে বলা হয় কোর্ট অফ ডিরেক্টরস। ইংল্যান্ডে একটা বডি তৈরি করা হলো, যেটা 24 মেম্বার বডি, কোর্ট অফ ডিরেক্টরস। যারা কি করবে? যারা ওভারসি করবে কিসের ব্যাপারে? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ এর ব্যাপারে। ওরা ওভারসিজ করবে, অর্থাৎ কমার্শিয়াল অ্যাফেয়ার্স ওরা দেখবে, কমার্শিয়াল এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স ওরা দেখবে। তার সঙ্গে কি করা হলো? তার সঙ্গে গভর্নর অফ বেঙ্গল বা ফোর্ট উইলিয়াম যে ছিল, তাকে সুপিরিয়র করে দেওয়া হচ্ছে। তাকে কি করা হচ্ছে? সুপিরিয়র করা হচ্ছে। অর্থাৎ তিনটে যে গভর্নর ছিল আমাদের, বেঙ্গল, বোম্বে এবং মাদ্রাস, সেই বোম্বে এবং মাদ্রাসকে কার আন্ডারে আনা হচ্ছে? এই বেঙ্গলের আন্ডারে আনা হচ্ছে। এবং সুপিরিয়র করে এই বেঙ্গলকে করে দেওয়া হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং এই ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি হবে আমাদের? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, অর্থাৎ এইভাবে কি করতে চাওয়া হলো একে সুপিরিয়র করে? না, এর মাধ্যমে আমাদের ফার্স্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন শুরু হলো। আর কি হলো? না, আরেকটা পয়েন্ট হলো, সেটা হলো গভর্নর জেনারেল ইন কাউন্সিল। আমি জিজি ইন কাউন্সিল লিখে দিচ্ছি, গভর্নর জেনারেল ইন কাউন্সিল, এটা ঠিক আছে। গভর্নর জেনারেল ইন কাউন্সিল একটা গঠন করা হলো, যেটা হচ্ছে গভর্নরকে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ দিক থেকে সাপোর্ট করবে। এই কাউন্সিলে 1+4 মেম্বার, অর্থাৎ গভর্নর জেনারেল নিজে থাকবে এবং 4 জন
মেম্বারশিপ নিয়ে একটা কাউন্সিল গঠনের কথা বলা হলো। আর কি বলা হলো যে যারা অফিসিয়ালস যারা আছে তারা কোনো রকম নেটিভদের কাছ থেকে ব্রাইব অর্থাৎ ঘুষ বা গিফট নিতে পারবে না। আরেকটা কি করা হলো, না আরেকটা বলা হলো একটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হবে কলকাতাতে। সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হবে কোথায়, না ক্যালকাটাতে। ঠিক আছে, ক্যালকাটাতে একটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হবে এবং সেই অনুযায়ী 1774-এ ক্যালকাটাতে একটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়। এই হচ্ছে আমাদের টোটাল 1773 অ্যাক্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন ভাই। In which of the following acts the provision was made for the establishment of Supreme Court at Calcutta? এটা আমি বললাম এখন যে রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমে 1774-এ ক্যালকাটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়। সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়, যার ফার্স্ট চিফ জাস্টিস আমি যদি বলি তাহলে তিনি হচ্ছেন স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, বাকি অ্যাক্ট গুলো আমরা পরপর জানবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Which act passed by the British Parliament to address the shortcomings of the Regulating Act of 1773? 1773 এর শর্টকামিংস কে অ্যাড্রেস করার জন্য কোন অ্যাক্ট তৈরি করা হলো? আমরা বললাম 1773 এর যে অ্যাক্ট ছিল সেখানে একটা বডি তৈরি করা হলো, কোর্ট অফ ডিরেক্টরস। এই কোর্ট অফ ডিরেক্টরস কেন তৈরি করা হলো, না এদের যে রেভিনিউ রিলেটেড যে ম্যাটার সেটাকে রেগুলেট করার জন্য। কিন্তু এর মাধ্যমে কি দেখা গেল, এই কোর্ট অফ ডিরেক্টরস নিজেরাই হচ্ছে নেপোটিজম করছে। নেপোটিজম মানে কি, মানে এদের ফ্রেন্ড বা রিলেটিভকে কি করছে, হাই পোস্ট বা হাই অফিসিয়ালস হিসেবে নিযুক্ত করে দিচ্ছে, অফিসিয়ালস হিসেবে নিয়োগ করছে। তখন ইংল্যান্ডের ক্যাবিনেট কি বুঝলো যে এবার আমাকে রেগুলেট করলে হবে না, এবার আমার চাই হচ্ছে কি ডিরেক্ট কন্ট্রোল। ডিরেক্ট কন্ট্রোল, এই নেপোটিজমকে যদি ঠেকাতে হয় তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে ডিরেক্ট কন্ট্রোল। এবং সেই ডিরেক্ট কন্ট্রোল আনার জন্য এই কোর্ট অফ ডিরেক্টরস ছিল, তার সঙ্গে সঙ্গে আমাদের 1784-এ একটা অ্যাক্ট আনা হলো যেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এখানে কি বলা হলো, এখানে একটা নতুন বডি তৈরি করা হলো যাকে বলা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। কন্ট্রোল, আর আগে থেকে একটা বডি ছিল আমি বললাম যার নাম হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস। ঠিক আছে, এই বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরস এদের কাজ কি, না কোর্ট অফ ডিরেক্টরস হচ্ছে কমার্শিয়াল অ্যাফেয়ার্স দেখবে, অর্থাৎ শুধু বিজনেস পারপাসটা এরা দেখবে, কমার্শিয়াল অ্যাফেয়ার্স, যেহেতু এরা নেপোটিজম করছিল। আচ্ছা, আর বোর্ড অফ কন্ট্রোল কি করবে, না বোর্ড অফ কন্ট্রোলের দায়িত্বে থাকবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অর্থাৎ সিভিল এবং মিলিটারি অ্যাকশনস, এগুলো সব দেখবে হচ্ছে আমাদের বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে আমার ডুয়াল গভর্নমেন্ট এস্টাবলিশ হয়ে গেল। দেখো দুজনের হাতে দুটো দায়িত্ব, সেই ডুয়াল গভর্নমেন্ট এস্টাবলিশ হয়ে গেল। তাহলে এই শর্টকামিংস, এই যে নেপোটিজমের শর্টকামিংস, এটাকে হচ্ছে রেগুলেট করার জন্য কে আনলো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, অর্থাৎ এই অ্যাক্টের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই অ্যাক্ট সম্পর্কে আরেকটু ডিটেলস আমরা জানি তাহলে। 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই অ্যাক্টের দ্বারা আর কি হলো, না ফার্স্টেই বললাম আমি কোর্ট অফ ডিরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল দুটো বডি গঠন করে ডুয়াল গভর্নমেন্টের সিস্টেম চালু করা হলো। সেকেন্ড আমরা যদি বলি, গভর্নর জেনারেল ইন কাউন্সিল যেটা ছিল সেখানে মেম্বার সংখ্যা কত ছিল, না সেখানে মেম্বার সংখ্যা ছিল 1+4, এই মেম্বারটাকে কমিয়ে 3 করে দেওয়া হলো, মানে 1+3। এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে ছিল তাকে কি দেওয়া হলো, তাকে ভেটো পাওয়ার দেওয়া হলো। ঠিক আছে, এই ভেটো পাওয়ার কি, না এই ভেটো পাওয়ার আমাদের বর্তমান কনস্টিটিউশনের পার্সপেক্টিভে যদি দেখি, এটা হচ্ছে আমাদের কাকে দেওয়া হয়েছে, প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। আচ্ছা এক মিনিট, এটা আমাদের
প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে ভেটো পাওয়ার। তিন ধরনের ভেটো আমরা দেখতে পাই, একটা হচ্ছে অ্যাবসোলিউট ভেটো, একটা হচ্ছে সাসপেন্সিভ ভেটো, আর একটা হচ্ছে আমাদের পকেট ভেটো। আচ্ছা, অ্যাবসোলিউট ভেটো কি? অ্যাবসোলিউট ভেটো হচ্ছে আমাদের প্রেসিডেন্ট চাইলে কোনো লেজিসলেটিভ অ্যাকশন অথবা রাদার দেন, আমি যদি নর্মাল ভাষায় বলি তাহলে কোনো বিলের অ্যাসেন্টকে সেটাকে উইথহোল্ড করতে পারে, অর্থাৎ অ্যাসেন্ট না দিতে পারে। ঠিক আছে, তাহলে সেটার অ্যাক্টে পরিণত হবে না। এটা হচ্ছে অ্যাবসলিউট ভেটোর। সাসপেন্সিভ ভেটোর ক্ষেত্রে কি হয়? সাসপেন্সিভ ভেটোর ক্ষেত্রে এই বিলটাকে রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে, রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে। এটার এক্সেপশন হচ্ছে মানি বিলকে রিকনসিডারেশনের জন্য পাঠানো যায় না। ঠিক আছে, আচ্ছা, রিকনসিডারেশনের জন্য যে পাঠালো, এই রিকনসিডারেশন যদি হয়ে আসে তাহলে সেটাকে কিন্তু মাস্ট সাইন করতে হবে তারপরে। ঠিক আছে, রিকনসিডারেশন হয়ে যখন আসবে। আরেকটা বিল কি আছে, আরেকটা ভেটো কি আছে? পকেট ভেটো। পকেট ভেটোর ক্ষেত্রে কি হয় না, যেমন আমরা কোনো কিছুকে পকেটে ঢুকিয়ে নিই সেরকম ব্যাপার, অর্থাৎ অ্যাসেন্টও দেবো না, কিছুই করব না, বিলটাকে আমি জাস্ট এমনি ফেলে রেখে দেবো, সেটাই হচ্ছে পকেট ভেটো। ঠিক আছে, এই হচ্ছে তিন ধরনের ভেটো, যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কনস্টিটিউশন, এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাছে এই পাওয়ারটা ছিল 1784 এর অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। The act during the reign of East India Company responsible for paving the way of shipment of opium to China, অর্থাৎ এর মধ্যে কোন একটা হচ্ছে চায়নাতে ওপিয়াম যে শিপমেন্ট হতো তার জন্য দায়ী ছিল? এটা হচ্ছে আমাদের চ্যাটার্ড অ্যাক্ট 1793। আচ্ছা, আমরা চ্যাটার্ড অ্যাক্ট 1784 নয়, এই 1784 এ যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল সেটা দেখেছি, রেগুলেটিং অ্যাক্ট দেখেছি, এবার 1793 এর অ্যাক্টটা আমরা দেখব। এটা সেরকম ইম্পর্টেন্ট কিছু অ্যাক্ট নয়, চ্যাটার্ড। ফার্স্টে আসছে চ্যাটার্ড। চ্যাটার্ড অর্থাৎ বাংলায় যাকে বলা হচ্ছে সনদ, এটাকে বলা হচ্ছে সনদ আইন। কিসের সনদ? না, বিজনেসের। অর্থাৎ এই চ্যাটার্ড অ্যাক্ট 1793 যে ফার্স্ট চার্টার অ্যাক্ট, সেটা বিজনেস সম্পর্কে একটা সনদ তৈরি করা হচ্ছে বা চার্টার তৈরি করা হচ্ছে। কি চার্টার? না, এর মাধ্যমে বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি সেটা আরো 20 ইয়ার্স এক্সটেন্ড করা হলো। ঠিক আছে, 20 বছর আরো এক্সটেন্ড করা হলো, অর্থাৎ আগামী 20 বছর এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ইন্ডিয়াতে ট্রেড করতে পারবে। ঠিক আছে, আর কি বলা হলো, এই বোর্ড অফ কন্ট্রোল যেটা আমাদের পিটস ইন্ডিয়া একটা তৈরি হয়েছিল, তার যে রেভিনিউ আর সরি তার যে স্যালারি, সেটা কোথা থেকে দেওয়া হবে? ইন্ডিয়ান রেভিনিউ থেকে দেওয়া হবে। ঠিক আছে, ইন্ডিয়ান রেভিনিউ থেকে দেওয়া হবে, এটা বলা হলো। ঠিক আছে, এই দুটোই মেনলি, আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়। তাহলে এটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1793। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপিয়াম শিপমেন্টের ঘটনা, এটাও কিন্তু এই 1793 এর অ্যাক্টেই হয়েছিল। আচ্ছা, হুইচ অ্যাক্ট অফ ব্রিটিশ পার্লিয়ামেন্ট অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ মনোপলি ওভার ট্রেড ইন ইন্ডিয়া? আচ্ছা, রেগুলেটিং অ্যাক্ট 1773 আমরা আলোচনা করেছি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 আমরা আলোচনা করছি, চ্যাটার্ড অ্যাক্ট 1813। চ্যাটার্ড অ্যাক্ট 1813 আগের আমরা কি পড়েছিলাম? 1793 বলা হয়েছিল এখানে 20 বছর পরে, 20 বছরের জন্য মনোপলি এক্সটেন্ড করা হবে, তাহলে 20 বছর পর আমাদের নিশ্চয়ই এই একটা আসবে, যেটা হচ্ছে চার্টার্ড অ্যাক্ট বিজনেস রিলেটেড, তার জন্য ওটার নাম চার্টার্ড অ্যাক্ট 1813। এখানে কি বলা হলো? অ্যাবলিশন অফ মনোপলি, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি সেটাকে অ্যাবলিশ করা হলো, এক্সেপ্ট কি কি ছাড়া? ট্রেড ইন টি অ্যান্ড ট্রেড উইথ চায়না, অর্থাৎ চায়নার সঙ্গে যে ট্রেড এবং চায়ের যে ট্রেড, সেই দুটো ট্রেড ছাড়া বাকি সব রকমের ট্রেডে মনোপলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যান্সেল করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমাদের 1813 এর। আচ্ছা, আরেকটা পয়েন্ট কি ছিল? সাম অফ রেস 1 লাখ, অর্থাৎ 1 লাখ টাকা কি করা হবে?
1 লাখ টাকা হচ্ছে ইয়ারলি। ইয়ারলি ইন্ডিয়াতে এডুকেশন পারপাসে খরচ করা হবে, এডুকেশন এবং সায়েন্স পারপাসে এটাকে খরচ করা হবে ইয়ারলি 1 লাখ টাকা। এটা বলা হলো 1830 অ্যাক্টে। আরেকটা কি বলা হলো, ক্রিশ্চিয়ান যে মিশনারিজ আছে, ক্রিশ্চিয়ান মিশনারিজ, তারা ইন্ডিয়াতে এসে তাদের রিলিজিয়ান টিচ করতে পারে, অর্থাৎ রিলিজিয়ান ছড়াতে পারে, ঠিক আছে, বা কি বলা যায়, রিলিজিয়ানকে ছড়াতেই পারে, ওটাই মনে রাখো, রিলিজিয়ান টিচ করতে পারে। তাহলে এখানে চ্যাটার্ড অ্যাক্ট 1813 হবে অ্যান্সার, কারণ এখানে বলা হচ্ছে অ্যাবলিশন অফ মনোপলি। যদিও ট্রেড ইন টি এবং ট্রেড উইথ চায়না এখানে অ্যাবলিশন করেনি, এটা আসবে 1833 এর অ্যাক্টে। যেহেতু এখানে কমপ্লিট মনোপলি অ্যাবলিশনের কথা বলা নেই, তাই এটা এই 1813 এর একটাই করবে, নান অফ দ্য অ্যাবাভ না করে, ঠিক আছে। Which act for the first time made it possible for Indians to take some share in the administration of their country? আচ্ছা, 1853, 1833, 1858, ইন্ডিয়ান কাউন্সিল, 1861। এত সময় আমরা চার্টার্ড অ্যাক্ট পড়ছিলাম। ফার্স্টে আমরা রেগুলেটিং অ্যাক্ট পড়েছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য। তারপরে আমরা কি বলেছি, তারপরে আমরা ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট পড়েছি, যেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের যে শর্টকামিংস গুলো ছিল সেগুলোকে রিজার্ভ করার জন্য। তারপরে আমরা চার্টার্ড অ্যাক্ট পড়েছি, বিজনেস রিলেটেড সরব। আচ্ছা, চার্টার্ড অ্যাক্ট 1833টা এখানে বলে দিই। 1833, যেহেতু 20 বছর পর পর আসার কথা ছিল, ফার্স্টেই ওদের 20 বছরের জন্য মনোপলি এক্সটেন্ড করা হয়েছিল, তো এটা হচ্ছে 13-র পরে 33-এ আসবে। তো এখানে কি বলা হলো, না এখানে বলা হলো কমপ্লিট অ্যাবলিশন অফ মনোপলি, অ্যাবলিশন অফ মনোপলি। মানে কি, মানে এই 13-এ যেটা বলা হয়েছিল, এর আগে 13-এর অ্যাক্টে যেটা বলা হয়েছিল যে ট্রেড ইন টি এবং চা এবং চিনি, অর্থাৎ টি এবং চায়না, এই দুটো ট্রেডে মনোপলি ছিল, বাকি মনোপলি অ্যাবলিশ করা হয়েছিল। এখানে টার্ম যেটা উল্লেখ করলাম আমি, সেটা হচ্ছে কমপ্লিট মনোপলি, কমপ্লিট অ্যাবলিশন অফ মনোপলি হয়ে গেল। আচ্ছা, এর সঙ্গে কি বলা হলো, না এর মাধ্যমে আমরা কি দেখছি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এতদিন বিজনেস করতে এসেছিল, অ্যাজ এ ট্রেডার হিসেবে এসেছিল, সে এখন কমার্শিয়াল পারপাস তার পুরোপুরি শেষ হয়ে গেল। কমার্শিয়াল বডি যেটা ছিল, সে এখন ট্রান্সফার হয়ে গেল কিসে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে ট্রান্সফার হয়ে গেল। আচ্ছা, আর কি দেখলাম এই অ্যাক্টের মাধ্যমে, না এই অ্যাক্টের থ্রু দিয়ে আমরা দেখলাম যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে এতদিন পোস্টটা ছিল, তাকে কি করে দেওয়া হলো, তাকে করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মোর সুপ্রিম পোস্ট দেওয়া হলো। এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের স্যার উইলিয়াম বেন্টিং, ঠিক আছে, স্যার উইলিয়াম বেন্টিং হচ্ছে আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আচ্ছা, আর কি হচ্ছে, না আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্টে এসে দেখছিলাম যে ফার্স্ট আমরা 1773 অ্যাক্টে কি দেখেছিলাম, এখানে আমি করে দিচ্ছি, 1773 এর একটা দেখছিলাম, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, প্লাস 4 জন মেম্বার ছিল। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ, মানে গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কথা বলছি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ আমরা কি দেখলাম, একজন গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, তার সঙ্গে 3 জন মেম্বার, একজন মেম্বারকে কমানো হয়েছিল, এবং এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে ছিল তার কাছে ভেটো পাওয়ার ছিল, ঠিক আছে। এই 1833 এর অ্যাক্টে এসে আমরা দেখব যে এই গভর্নর জেনারেল ইন কাউন্সিল, যেটা গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে একজন ল মেম্বারকে অ্যাড করা হচ্ছে, ঠিক আছে, ল মেম্বারকে অ্যাড করা হচ্ছে। সেটা কিরকম, মানে এতদিন 1+3 ছিল, তাহলে তার সঙ্গে এক যোগ হবে 1+3+1। এই ল মেম্বারকে ম্যাকলে, স্যার ম্যাকওলেকে অ্যাজ এ ল মেম্বার হিসেবে গভর্নর জেনারেল ইন কাউন্সিল বা এক্সিকিউটিভ কাউন্সিলে আমাদের জায়গা দেওয়া হলো। তাহলে চার্টার্ড অ্যাক্ট গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এরপর আসছি এই কোশ্চেনটা, যেটা আমরা এত সময় আলোচনা করছিলাম, যে ইন্ডিয়ানসদের কোথায় অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পার্ট দেওয়া হয়। কাউন্সিল অ্যাক্ট, কাউন্সিল কথার অর্থ কি,
কাউন্সিল কথার অর্থ হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। এই কাউন্সিলের চেঞ্জের জন্য এখানে এটাকে কাউন্সিল অ্যাক্ট 1861 বলা হচ্ছে। তাহলে এই 1861 এর অ্যাক্টে কি করা হলো না, ফার্স্ট টাইম, এর আগে যে চ্যাপ্টারটা 1853-তে ফার্স্ট টাইম পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলা হয়। 1861 এর অ্যাক্টে এসে কি করা হলো, এই এক্সিকিউটিভ কাউন্সিল যারা ছিল গভর্নর জেনারেলের, মানে যেটাকে আমরা গভর্নর জেনারেল ইন কাউন্সিল এত সময় বলছিলাম, সেই এক্সিকিউটিভ কাউন্সিলের দায়িত্ব আগে ছিল এক্সিকিউটিভ প্লাস লেজিসলেটিভ ফাংশন। এইখানে এসে কি করলো, এখানে একটা লেজিসলেটিভ কাউন্সিলও গঠন করা হলো, যেখানে 6 থেকে 12 জন মেম্বারকে অ্যাড্রেস করা হলো এবং এদের মধ্যে 3 জন নন অফিসিয়ালস ইন্ডিয়ানকে অ্যাড করা হলো। 3 জন নন অফিসিয়ালস পদে ইন্ডিয়ানকে অ্যাড করা হলো। ঠিক আছে, এরা কে? এরা হচ্ছে রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা, আরেকজন হচ্ছে স্যার দিনাকর রাও। তাহলে এই যে 3 জন নন অফিসিয়ালস কে অ্যাড করা হলো, ঠিক আছে, লেজিসলেটিভ বডিতে, তার মানে কি ফার্স্ট টাইম ইন্ডিয়ানসদেরকে শেয়ার দেওয়া হচ্ছে না ইন অ্যাডমিনিস্ট্রেটিভ অফ দেয়ার কান্ট্রি। যদিও তারা নন অফিসিয়ালস মেম্বার, তাদের সেরকম কোনো পাওয়ার নেই, কিন্তু ফার্স্ট টাইম তো এদের জায়গা দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে টেক পার্ট করা হচ্ছে 1861। এদেরকে অ্যাড কে করেছিল, সেই সময় যে ভাইসরয় ছিল সে এদেরকে নমিনেট করেছিল, লর্ড ক্যানিং ছিল তার নাম। ঠিক আছে, এবং লর্ড ক্যানিং 1861 এর একটা আরেকটি কাজ করেন যেটা 1859-এ ইন্ট্রোডিউস করা হয়, সেটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম, অর্থাৎ মন্ত্রিত্ব ব্যবস্থা, যেটা আমাদের বর্তমান ক্যাবিনেটেও চলে আসছে পোর্টফোলিও সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1861 এর অ্যাক্ট। চলো যাই নেক্সট কোশ্চেন। The act that transferred the power from the British East India Company to the British Crown in India was, অর্থাৎ ব্রিটিশ ক্রাউনের থেকে ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে যে পাওয়ারটা গেল সেটা কোন অ্যাক্টের মাধ্যমে? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমরা যদি দেখি, 1857-এ হয়ে যাচ্ছে আমাদের সেপই মিউটিনি বা সিপাহী বিদ্রোহ যাকে বলছি। ঠিক আছে, সেপই মিউটিনি হচ্ছে, তখন ব্রিটিশ ক্যাবিনেট বুঝলো যে এবার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দায়িত্ব দিয়ে রাখলে হবে না, আমাদের ডিরেক্ট ক্রাউন রুল এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, যদি ইন্ডিয়ানদের আমাদের আরো রুল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ডিরেক্ট ক্রাউন রুল এস্টাবলিশ করতে হবে। তো তার জন্য এই 1858 এর অ্যাক্ট পাবলিশ হয়। ঠিক আছে, এই অ্যাক্ট ফার্স্টে ব্রিটিশ পার্লামেন্টে ইন্ট্রোডিউস করেন কে? ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিলেন হচ্ছে পিএম, যিনি ছিলেন পালমারস্টোন। পালমারস্টোন ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু এই পিএম কিছুদিন পরে এনাকে রিজাইন দিতে হয় অন্য একটা কারণে। ঠিক আছে, রিজাইন দিতে হয়, তার জন্য এই অ্যাক্টটাও আর বিলটাও আর একটা আকারে আসেনি। তারপরে এই বিলটা ইন্ট্রোডিউস করেন লর্ড স্ট্যানলি, ব্রিটিশ পার্লামেন্টে ইন্ট্রোডিউস করেন লর্ড স্ট্যানলি, এবং এই বিলটা তারপর অ্যাসেন্ট পায়, রয়্যাল অ্যাসেন্ট পায়। ঠিক আছে, এবং রয়্যাল অ্যাসেন্ট পায় এবং তারপর পাস হয়। এই অ্যাক্টটার নাম দেওয়া হয় অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, কারণ কিছু তো নতুন দিতে হবে, না হলে ইন্ডিয়াতে রুল করার জন্য আরো এক্সটেন্ড কিভাবে করবে। অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এই অ্যাক্টের নাম দেওয়া হয় অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এবং সেখান থেকে এটা রুল চালু হয়। ঠিক আছে, কি হয় কি না হয় এর পরের এতে আমরা দেখছি। হুইচ অফ দ্য ফলোইং ভেস্টেড দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া উইথ সুপ্রিম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? আচ্ছা, এটা জানার জন্য আমরা আগে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা অ্যাক্ট অফ গুড গভর্নমেন্টস অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে 1858 এর অ্যাক্ট, সেটা একটু আলোচনা করি। এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো,
না ফার্স্টেই ডুয়াল গভর্নমেন্টকে অ্যাবলিশ করা হলো, অর্থাৎ কোর্ট অফ ডিরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল, এই যে দুটো বোর্ড ছিল, একটা হচ্ছে কমার্শিয়াল বডি আর একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখতো, এই দুটো বডিকে টোটাল অ্যাবলিশ করে দেওয়া হলো এবং এই দুটো পাওয়ার এক জায়গায় এসে কনসেন্ট্রেট হলো, তাহলে হচ্ছে এসওএস বা সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া। এই সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া হচ্ছে ব্রিটিশ ক্যাবিনেটের একটা পোস্ট, যে ডিরেক্টলি অ্যাসোসিয়েট থাকবে হচ্ছে ইন্ডিয়াকে কন্ট্রোল করার জন্য। ফার্স্ট এসওএস যদি আমি বলি তাহলে সেটা হবে লর্ড স্ট্যানলি, যিনি বিলটা পাস করেছিলেন, আমি আগেই বলেছি। এই লর্ড স্ট্যানলি অ্যাকচুয়ালি প্রিভিয়াসলি কে ছিলেন, এই বোর্ড অফ কন্ট্রোল যে ছিল তার প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তাহলে এটা করা হলো। আর কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে পোস্টটা 1833 অ্যাক্টের মাধ্যমে ক্রিয়েট হয়েছিল, সেটাকে করে দিল ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে নিযুক্ত হলো, লর্ড ক্যানিং, কারণ সিপিআই বিদ্রোহের সময় তিনিই ছিলেন, তো তিনি হয়ে যান ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। আর আমাদের যেটা হচ্ছে অ্যাক্ট অফ গুড গভর্নমেন্টে এগুলোই ছিল, লর্ড স্ট্যানলি এসওএস ছিল যেটা বললাম। চলো, আচ্ছা তাহলে এটা কি হচ্ছে, দ্য সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া সুপ্রিম কন্ট্রোল ওভার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে কারেক্ট কোন অ্যাক্টের মাধ্যমে আসছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে আসছে। আচ্ছা, the first attempt to introduce a representative and popular element in the governance of India was made through, এটা কার মাধ্যমে তৈরি হয়, রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড পপুলার এলিমেন্ট অফ দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়া, এটা আগেই আলোচনা করেছি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এর মাধ্যমে, যেখানে তিনজনকে অ্যাড করা হয়, একজন হচ্ছে রাজা অফ বেনারস, একজন হচ্ছে মহারাজা অফ পাটিয়ালা, আর একজন হচ্ছে স্যার দিনাকর রাও। ঠিক আছে, রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা, স্যার দিনাকর রাও, তিনজনকে অ্যাড করা হয় লেজিসলেটিভ লেজিসলেটিভ কাউন্সিল যেটা ছিল তার নন অফিসিয়াল মেম্বার হিসেবে। By which of the following act Legislative Council of India received the power to discuss budget? ফার্স্ট 1861 এর অ্যাক্টে আমরা কি দেখেছি, যে লেজিসলেটিভ বডিতে তিনজন নন অফিসিয়াল মেম্বার অ্যাড করা হয়েছিল। এরপরে 1892 এর একটা কাউন্সিল অ্যাক্ট আছে, যেখানে লেজিসলেটিভ বডির মেম্বার সংখ্যা আরো বাড়ানো হয়। ঠিক আছে, এবং এখানেই ফার্স্ট বাজেট ডিসকাশনের কথা বলা হয়, বাজেট ডিসকাশনের পাওয়ার দেয়া হয়। এই বাজেট ডিসকাশনের পাওয়ার তো দেওয়া হয়, কিন্তু বাজেট ডিসকাশন করলেও তাদের সাপ্লিমেন্টারি কোশ্চেন করার কোনো সুযোগ ছিল না। সাপ্লিমেন্টারি কোশ্চেনের অর্থ কি, সাপ্লিমেন্টারি কোশ্চেনের অর্থ কি, না তারা এই বাজেট ডিসকাস হলো, তারপরে যে কাউন্টার কোশ্চেন করা, সেই কাউন্টার কোশ্চেনের কোনো সুযোগ ছিল না এই 1892 এর অ্যাক্টের মাধ্যমে। এইটা আবার কবে আসবে, 1909 এর যখন মনলে মিন্টো রিফর্মস আসবে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, লাস্ট কাউন্সিল অ্যাক্ট যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি কোশ্চেন অ্যাড্রেস করতে পারতো সেই অ্যাক্টের মাধ্যমে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বাজেট ডিসকাশনের যে ক্ষমতা, সেটা হচ্ছে 1892 আর্টিকেল অ্যাক্টের মাধ্যমে এসেছিল। ঠিক আছে, চলো। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস প্রোভাইডেড ফর কমিউনাল রিপ্রেজেন্টেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়াতে কমিউনাল রিপ্রেজেন্টেশন কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিল? আচ্ছা, কমিউনাল রিপ্রেজেন্টেশন যেটা মরলে মিন্টো রিফর্মস এর মাধ্যমে এই আহ, ইন্ডিয়াতে আসে। কিভাবে, না মরলে ছিল তখনকার কে, এসওএস অর্থাৎ সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া, আর মিন্টো হচ্ছে তখনকার ভাইসরয়। ঠিক আছে, যেহেতু 1858 এর পরে তাই আমি ভাইসরয় বলছি। আচ্ছা, এই 1909 এর অ্যাক্টকে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলা হয়, কারণ এই সময় কাউন্সিলে অনেক চেঞ্জ করা হয়, কাউন্সিলের মেম্বার সংখ্যা বাড়ানো হয়, 16 থেকে 60 হয়ে যায়, কাউন্সিলের মেম্বার অনেক মেম্বার বেড়ে যায় এই সময়। তো এই সময় যখন বাজেট ডিসকাশনের পাশাপাশি বাজেট ডিসকাশনের পাশাপাশি এরা কি করতে পারতো, না এরা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি কোশ্চেন করার সুযোগ পেত।
সাপ্লিমেন্টারি কোশ্চেন করার সুযোগ পেত। এবং এই অ্যাক্টের মাধ্যমেই, এই 1909 এর মাধ্যমে এখানে সেপারেট ইলেক্টোরেটের কথা বলা হয়। সেপারেট ইলেক্টোরেট, ঠিক আছে। সেপারেট ইলেক্টোরেট কথার অর্থ কি না, মুসলিম কমিউনিটির জন্য সেপারেট ইলেক্টোরেট দেওয়া হবে, অর্থাৎ সেখানে প্রার্থীও থাকবে মুসলিম এবং মুসলিম ভোটাররাই সেখানে শুধু ভোট দিতে পারবে। এটা হচ্ছে কমিউনাল রিপ্রেজেন্টেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া যেটাকে বলা হচ্ছে। এই জন্য মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, ঠিক আছে। তাহলে এটা গেল। দ্য ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দ্য ফার্স্ট টাইম। ইন্ডিয়ান লেজিসলেচার বাইক্যামেরাল কোন অ্যাক্টের মাধ্যমে হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। আচ্ছা, আমরা 1773 এর অ্যাক্ট থেকে শুরু করেছিলাম। 1773 এর অ্যাক্ট পড়েছি, তারপরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 পড়েছি, তারপরে কাউন্সিল অ্যাক্ট 1793 পড়েছি, তারপরে কাউন্সিল অ্যাক্ট 1813 পড়েছি তার 20 বছর পর, তারপরে কাউন্সিল অ্যাক্ট 1833 পড়েছি, তারপরে কাউন্সিল অ্যাক্ট 1853 আমরা পড়িনি, কিন্তু 1853 তে বলেছে ফার্স্ট টাইম পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ইন্ট্রোডিউস করা হয় 1853 এ। তারপরে আমরা কি পড়েছি? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 পড়েছি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 পড়েছি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 যেটা হচ্ছে আমাদের মডেল মিন্টো রিফর্মস, সেটাও আমরা পড়লাম। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 তারপরের অ্যাক্ট। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কেন বলা হচ্ছে না, এই 1919 এর অ্যাক্টে ফার্স্ট টাইম ডায়ার্কি ইন দ্য প্রভিন্স ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে। ডায়ার্কি ইন দ্য প্রভিন্স এর কথার অর্থ কি? আচ্ছা, অর্থটা আমি পরে যাচ্ছি। ডায়ার্কি ইন প্রভিন্স ইন্ট্রোডিউস করা হয় এবং সেন্ট্রালে হচ্ছে বাইক্যামেরাল লেজিসলেচার ইন্ট্রোডিউস করা হয়। বাইক্যামেরাল লেজিসলেচার সেন্ট্রালে ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে। আচ্ছা, আর কি না, আচ্ছা, ডায়ার্কির কথাটার এবার অর্থ কি সেটা আমি বলি। ডায়ার্কির মাধ্যমে কি দুটো পোস্ট ইন্ট্রোডিউস করা হলো। একটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল, আর একটা হচ্ছে আমাদের পপুলার মিনিস্টার্স। এবং এখানে আমাদের লিস্ট ভাগ করে দেয়, একটা হচ্ছে রিজার্ভ লিস্ট, একটা হচ্ছে ট্রান্সফার লিস্ট। রিজার্ভ লিস্ট কার আন্ডারে থাকতো? রিজার্ভ লিস্ট সবসময় গভর্নরের আন্ডারে থাকতো, যেটা এক্সিকিউটিভ কাউন্সিলের মতামতে হতো, এবং ট্রান্সফার লিস্ট হচ্ছে পপুলার মিনিস্টারের আন্ডারে ছিল, এবং মিনিস্টার্স আর রেসপন্সিবল টু দা লেজিসলেচার ছিল, কিন্তু এক্সিকিউটিভসরা তখন রেসপন্সিবল ছিল না লেজিসলেচারের কাছে, ঠিক আছে। আর এই 1919 এর অ্যাক্টের মাধ্যমে আরেকটা ফেমাস কাজ করা হয়, সেটা হচ্ছে ওমেন্সদের রাইট টু ভোট বা ওমেন্সদের ভোটিং রাইট দেয়া হয়, যেটা হচ্ছে আমাদের বর্তমান কনস্টিটিউশনের পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে আর্টিকেল 326 হচ্ছে রাইট টু ভোটের কথা বলা আছে। আচ্ছা, আর এটাতে আর কি করা হয় না, এটাতে করা হয় হচ্ছে আমাদের প্রভিন্সিয়াল বাজেট এবং সেন্ট্রাল বাজেটকে আলাদা করা হয়। প্রভিন্সিয়াল বাজেট থেকে সেন্ট্রাল বাজেটকে পৃথক করা হয়, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রাল বাইক্যামেরাল লেজিসলেচারটা বলা হয়নি, শুধু আমার বাইক্যামেরাল লেজিসলেচার মানে কি, মানে একটা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে, আর একটা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস থাকবে। মানে বর্তমানে আমাদের যেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের যেটা নিভ, যেটা মেন স্তম্ভ, অর্থাৎ কাউন্সিল অফ স্টেটস রাজ্যসভা এবং হচ্ছে লোকসভা, সেই দুটো নিভ কিন্তু এখানেই ছিল বাইক্যামেরাল লেজিসলেচার, যেটা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটাকে বর্তমানে লোকসভার মডেল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে লোয়ার হাউস 145 জন মেম্বার থাকবে, আর একটা হচ্ছে আমাদের কাউন্সিল অফ স্টেটস যেটা হচ্ছে আপার হাউস, যেখানে 60 জন মেম্বার থাকবে, ঠিক আছে। তো বাইক্যামেরাল লেজিসলেচার ফার্স্ট 1919 এর অ্যাক্টে আসে। চলো, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ওয়াজ ডেসক্রাইবড বাই জওহরলাল নেহরু অ্যাজ দ্য চার্টার অফ স্লেভারি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935
এইটাকে হচ্ছে চার্টার অফ স্লেভারি বলা হয়। তার আগে দেখি 1935 এর অ্যাক্টে কি কি হয়েছিল। না, 1919-এ যেটা আমরা দেখছিলাম ডায়ারকিন প্রভিন্স ইন্ট্রোডিউস করা হলো, সেই ডায়ারকিন প্রভিন্সকে অ্যাবলিশ করে দিয়ে এখানে কি হলো, প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সিয়াল অটোনমি এবং সেন্ট্রালে কি হলো, সেন্ট্রালে হচ্ছে ডায়ারকি চলে এলো, সেন্ট্রালে হচ্ছে ডায়ারকি চলে এলো। প্রভিন্সিয়াল অটোনমি মানে কি? প্রভিন্সিয়াল অটোনমি মানে হচ্ছে প্রভিন্স হচ্ছে ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, এক্সটার্নাল কন্ট্রোল থেকে, কন্ট্রোল বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দিক থেকে অনেকটা এটা ফ্রি এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে পড়লো। এবং ডায়ারকিন সেন্ট্রাল ইন্ট্রোডিউস করা হলো, এর সঙ্গে কি করা হলো, এই 1935 এর একটা অনেক কিছু করা হয়েছিল, তার মধ্যে রিজার্ভ ব্যাংক এস্টাবলিশের কথা বলা হয়, তার মধ্যে একটা অল ইন্ডিয়া ফেডারেশন এস্টাবলিশের কথা প্রস্তাব দেওয়া হয়, ঠিক আছে, অল ইন্ডিয়া ফেডারেশন এস্টাবলিশমেন্টের প্রস্তাব দেওয়া হয় কিন্তু, এটা বারবার মাথায় রাখবে, এস্টাবলিশমেন্ট হয়নি, প্রস্তাব দেওয়া হয়েছিল। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বললাম, একটা হচ্ছে আমাদের, আচ্ছা 1919-এর একটা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি ওখানে, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশ হয়, যেটা হচ্ছে 1926-এ ফার্স্ট পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশ হয়েছিল। আর এই 1935 এর একটা হচ্ছে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, সার্ভিস কমিশন এস্টাবলিশ হয়। আচ্ছা, আর কি হয়, আর হচ্ছে ফেডারেল কোর্ট এস্টাবলিশ হয় এই 1935 এর অ্যাক্টের মাধ্যমে 1937-এ, ঠিক আছে, এতগুলো জিনিস হয়। চলো, the distribution of powers between the center and the state in India constitution is based on the scheme provided in the সেন্টার এবং স্টেটের মধ্যে যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু আসে হচ্ছে আমাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর মাধ্যমে। কিভাবে? না, এখানে তিনটে লিস্টের কথা বলা হয়, একটা হচ্ছে আমাদের ফেডারেল লিস্ট, একটা হচ্ছে আমাদের প্রভিন্সিয়াল লিস্ট, আর একটা হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্ট। এই তিনটে লিস্টের কথা বলা হয়, যেখানে হচ্ছে ফেডারেল লিস্টে থাকবে 59টা সাবজেক্ট, প্রভিন্সিয়াল লিস্টে থাকবে 54টা সাবজেক্ট এবং কনকারেন্ট লিস্টে থাকবে 36টা সাবজেক্ট। এবং এই ফেডারেল লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং প্রভিন্সিয়াল লিস্টের বাইরে যেগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের রেসিডুয়ারি পাওয়ার। এটা কাকে দেওয়া হয়? রেসিডুয়ারি পাওয়ার, এটা তখনকার দিনে ছিল ভাইসরয়ের আন্ডারে, ঠিক আছে। আর বর্তমান আমি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে দেখি, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে এই রেসিডুয়ারি পাওয়ার কাকে দেওয়া হয়েছে? না, পার্লামেন্টকে দেওয়া হয়েছে বাই আর্টিকেল 248, আর্টিকেল 248-এর মাধ্যমে পার্লামেন্টের কাছে বর্তমানে রেসিডুয়ারি পাওয়ার আছে। আর এই লিস্ট বর্তমান আমি যদি কনস্টিটিউশনের পার্সপেক্টিভে দেখি, তাহলে এটা 7th শিডিউলে বলা আছে, শিডিউল 7th শিডিউলে এটা বলা আছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের কথা, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। In the federation established by the Government of India Act of 1935, residuary powers were given to the, রেসিডুয়ারি পাওয়ার আমি আগেরটাই আলোচনা করলাম, এটা হচ্ছে গভর্নর জেনারেল, বা এটা রাদার দ্যান এটা ভাইসরয় বললে ভালো হবে, কারণ ভাইসরয়কেই দেওয়া হয়েছিল, তখনকার দিনে তো ভাইসরয় হয়ে গেছিল। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও আমি বলেছি 1935 এর অ্যাক্টের মাধ্যমে এটা হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, the creation of federal court in India was advocated by which of the following acts or commissions, এটাও আমি বলেছি যে ফেডারেল কোর্ট যেটা এস্টাবলিশ হয়, সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয় হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা, এটা এস্টাবলিশ হয় রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, যেটা হচ্ছে 1773। আর আমাদের ফেডারেল কোর্ট ইন ইন্ডিয়া ওয়াজ অ্যাডভোকেটেড, এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে হয়।
ঠিক আছে, 1937 এটা এস্টাবলিশ হয়েছিল। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড। আচ্ছা, এটা আমরা 15 আগস্ট স্বাধীনতা পেয়েছি তার জন্য 15 আগস্ট ভাবতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়াল হচ্ছে জুলাই। স্টোরিটা হচ্ছে এরকম, 20 ফেব্রুয়ারি 1947 ক্লিমেন্ট এটলি অ্যাড্রেস করলো যে আমরা জুন 30, 1948-এর মধ্যে ইন্ডিয়াকে স্বাধীন করব। ঠিক আছে, এই প্রোক্লেমেশনটা দিল 20 ফেব্রুয়ারি 1947। এবং তখন কি হলো, মুসলিম লীগ এটার বিরোধিতা করা শুরু করলো, কারণ সেখানে পাকিস্তানের কথা কোনো ছিল না। ঠিক আছে, মুসলিম লীগ এর বিরোধিতা করা শুরু করলো। তখনই 3 জুন 1947-এ এলো মাউন্টব্যাটেন প্ল্যান বা 3 জুন প্ল্যান, যেখানে মাউন্টব্যাটেন প্ল্যান যেটাতে হচ্ছে সেপারেশনের কথা বলা হয় বা ডিভাইডের কথা বলা হয়, বা পাকিস্তান প্রস্তাব যেটাতে ছিল। তো সেই 3 জুন প্ল্যান আসে। তারপরেই 5 জুলাই 1947-এ ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটা 18 জুলাই 1947-এ রয়্যাল অ্যাসেন্ট পায়। ঠিক আছে, 1947-এ রয়্যাল অ্যাসেন্ট পায়, অর্থাৎ অ্যাক্ট হিসেবে পাস হয়। ঠিক আছে, 4 জুলাই বা 5 জুলাই হচ্ছে বিলটা উত্থাপন হয়, আর 18 জুলাই হচ্ছে বিলটা পাস হয় অ্যাক্ট আকারে। কনসিডার দ্য ফলোইং অ্যাক্টস। আচ্ছা, রেগুলেটিং অ্যাক্ট আমরা জানি 1773-তে এসেছিল। আচ্ছা, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স বলেছে পরপর। পিটস ইন্ডিয়া অ্যাক্ট আমরা জানি 1784। চার্টার্ড অ্যাক্ট আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এবার চার্টার্ড অ্যাক্ট আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনেক এসছে, যেমন চার্টার্ড অ্যাক্ট আমি যদি ধরি তাহলে ফার্স্ট এসছে 1793, তারপরে 1813, তারপরে এসছে 1833, এবং লাস্ট এসছে হচ্ছে 1853। ঠিক আছে, আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যদি ধরি তাহলে সেটা শুরু হচ্ছে 1861, তারপরে আসছে 1892, তারপরে আসছে 1909। ঠিক আছে, তাহলে এটা তারও পরে, মানে ফার্স্টে চার্টার্ড অ্যাক্ট তারপরে কাউন্সিল অ্যাক্ট আমি দেখতেই পাচ্ছি। তাহলে ফার্স্ট হবে 1, তারপর হবে 2, তারপরে 3, তারপরে 4, পরপর ক্রনোলজিক্যালি দেওয়া আছে। 1, 2, 3, 4, অর্থাৎ অপশন এই রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, which one of the following act reserved seats for women in legislature in accordance with the allocations of seats for different communities? আচ্ছা, যদি ভোটিং রাইটস বলা হয় ওমেনদের ক্ষেত্রে, ভোটিং রাইটস এটা কিন্তু হয় 1919 এর অ্যাক্টের মাধ্যমে। কিন্তু যদি বলা হয় যে রিজার্ভ সিট ফর ওমেন ইন লেজিসলেচার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যালোকেশন অফ সিটস, এটা কিন্তু করা হয় 1935 এর অ্যাক্টের মাধ্যমে, যেখানে সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয় ওমেনদের ক্ষেত্রে। 3জনকে দেওয়া হয়েছিল 1935 এর মাধ্যমে, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ওমেন, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস। 3জনের জন্য সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয় 1935 এর অ্যাক্টের মাধ্যমে। থ্যাংক ইউ এভরিওয়ান, হোপ ইউ এনজয়েড দ্য সেশন। থ্যাংক ইউ।